ছাত্র জনতার অভ্যুত্থানের এক মাস আজ নিহতদের স্মরণে সারা দেশে শিক্ষার্থীদের শহীদি মার্চ কর্মসূচি, নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এক মাস আগে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, যারা আমাদের এখানে শহীদ হয়েছে তাদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেই সরকারি ক্ষমতায় আসুক, যেই দলীয় ক্ষমতায় আসুক, তারা যেন দেশের জন্য কাজ করে, দেশের প্রতি তারা ভালোবাসা দেখায়। কুমিল্লার হোমনায় মা ও শিশু সন্তান সহ ৩ জনের মরদেহ উদ্ধার, হত্যার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত নয় পুলিশ। চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ভর্তি মদের চালান আটক, কাপড়ের ঘোষণা দিয়ে আনা হয়েছিল বিপুল পরিমাণ মাদক। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর নিয়ে সঙ্গে আছি আমি নাবিলা সোহার। ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে সারা দেশে শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে রাজবাড়ীতে শহরের পান্না চত্বরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জড়ো হতে থাকেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বেলা 12টার দিকে শহীদি মার্চ নিয়ে পান্না চত্বর থেকে মিছিল বের হয়ে রেলওয়ে ময়দানে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে গণ অভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার আয়োজন করা হয়। এক মাস আগে আমরা যে বিজয় অর্জন করেছিলাম, যারা আমাদের এখানে শহীদ হয়েছে তাদের স্মরণে শহীদি মার্চ উপলক্ষে আমরা এখানে উপস্থিত হয়েছি। যেসব ভাইরা আমাদের শহীদ হয়েছে তাদের স্মরণে আমরা একটা লং মার্চের আয়োজন রেখেছি, শহীদি লং মার্চ। এটা আমাদের পান্না চত্বর থেকে বড়পুল পর্যন্ত আমাদের র্যালিটা হবে। বিজয়ের আজকে মাস পূর্তি, আমাদের 1 মাস হলো। আমরা খুবই আনন্দিত, আমার আশেপাশে যারা আছে, আমার স্টুডেন্টরা, ইভেন আমার বাবা মা খুবই আনন্দিত। মানিকগঞ্জে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে সরকারি দেবেন্দ্র কলেজ প্রাঙ্গণ থেকে শহীদি মার্চ শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। লং মার্চ নিয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা। এ সময় নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রকাশ করেন শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে বরিশালে যাচ্ছি, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কাউসার হোসেন। কাউসার, শহীদি মার্চ কোন পর্যায়ে রয়েছে, আজকের কর্মসূচির বিষয়ে কি জানতে পারলেন জানান। সোহার, গেল ছাত্র জনতার গণ আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণেই কিন্তু কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বরিশালের বিভিন্ন ক্যাম্পাসে শহীদি মার্চ কর্মসূচি পালন হচ্ছে এবং বিএম কলেজ থেকে একটি র্যালি বের হয়েছে এবং র্যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। এবং এই মুহূর্তে বরিশাল হাতেম আলী কলেজের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিছুক্ষণ আগে এখানে সমাবেশ করেছেন। সাধারণ যারা নিহত হয়েছেন তাদের স্মরণে তারা বক্তব্য রেখেছেন এবং এখান থেকে তারা একটি যে শহীদি মার্চ নিয়ে, মানে একটি র্যালি নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন। এবং শুধু হাতেম আলী কলেজ বা বরিশাল বিএম কলেজ নয়, বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেরই যারা শিক্ষার্থী রয়েছে তারা যে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন, যারা মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে আজকের দিনটি পালন করছে এবং শহীদি মার্চ নামে এই দিনটি তারা যে কর্মসূচি দিয়েছে কেন্দ্রীয়ভাবে সেই কর্মসূচি পালন করছেন। এবং তারা বলছেন যারা শহীদ হয়েছেন তাদের যে জীবনের ত্যাগের কারণেই কিন্তু বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছেন এবং নতুন একটি বাংলাদেশের সূচনা হয়েছেন। যাতে নতুন বাংলাদেশের যে সূচনা সেটি যাতে ধরে রাখা যায় এবং প্রতিটি ক্ষেত্রে যাতে দুর্নীতি দমন করা যায় বা সুন্দর একটি বাংলাদেশ গড়ে তোলা যায় সেটি কিন্তু তারা প্রত্যয় ব্যক্ত করেছেন। এবং এখান থেকেই হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা বরিশাল শহীদ মিনারের উদ্দেশ্যে যাবেন এবং শুধু হাতেম আলী কলেজ, বিএম কলেজ থেকে শুরু করে বরিশালের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকেই শিক্ষার্থীরা র্যালি করে শহীদ মিনারে গিয়ে শেষ করবেন। সোহার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ছাত্র জনতার আন্দোলনের স্বজন হারানো পরিবারগুলো এখনো শোকস্তব্ধ। সন্তান হারানোর শোকে কাতর মাদারীপুরের 3 পরিবার। হত্যায় জড়িতরা উপযুক্ত শাস্তি পাবে এমনটাই প্রত্যাশা তাদের। বইপত্র, বিছানা সবই আছে আগের মতো, শুধু হারিয়ে গেছে দীপ্ত। মায়ের আহাজারি থামছেই না, সন্তানের স্মৃতি আঁকড়েই যেন বেঁচে আছেন বাবা মা।
18 জুলাই তীব্র আন্দোলনের সময় পুলিশের তাড়া খেয়ে লেকের পানিতে পড়ে মৃত্যু হয় দীপ্তর। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র ছিল সে। কোটা আন্দোলনে জেলার সমন্বয়ক হিসেবেও কাজ করেছে। এমবি বড়ার নাম গেছে, তা 5 মিনিটে আসা বলবো সেটাও বলছে। এরপর আর কিছুই জানি না। পরে ছবি দেখা বুঝতে পারলাম আমার ছেলেটা নেই। ওর মায়ের ওরে ভাত খাওয়াইতে রয়েছে যে ভাত খাওয়া, পরে বলে 5 মিনিটের মধ্যে আইতে আছে, টাকাটা বইয়া ভাত আয়া খাম। ওই যে গেছে, আর কোনো খবর নাই। 11:30টার সময় আমরা এই ছবিটা দেখি যে মারা গেছে। পরদিন 19 জুলাই আন্দোলনের মধ্যেই গুলিবিদ্ধ হন ট্রাক চালক রোমান ব্যাপারী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে আগামী দিনের চিন্তায় দিশেহারা পরিবারটি। কয়টা ছেলে দুর্গে আনছে, দুর্গে আনার পরে ও বাগানে দাঁড়াইছে, আমি আজকে যেতে পারবো। পরে রক্ত অনেক রক্ত পড়ছে, রক্ত পড়ার পরে অসুস্থ হয়ে গেছে। পরে আমার বাসুরা দুর্গে ঠুর্গে আধুনিক হাসপাতাল নিয়েছে। পরে ওর কাকা আমার মোবাইল করছে, তুই কোথা? আমি কিছু আমি বাড়ি গাড়ি তাড়াতাড়ি রোমানের গুল্লি লাগছে। এই 2 পাওয়া সামনে আগে এক নাতি দাদি রোমান কাকার বুয়ে গুল্লি লাগছে, আপনি তাড়াতাড়ি যান। স্থানীয় একটি সড়কের নামকরণ করা হয়েছে রোমানের নামে। নির্মম এই হত্যার বিচার চায় স্থানীয়রা। একই দিন সংঘর্ষে গুলিবিদ্ধ হন তৌহিদ সন্নামাত। অভাবের তাড়নায় পড়াশোনা ছেড়ে বাবাকে রাজমিস্ত্রির কাজে সাহায্য করত তৌহিদ। এমন মৃত্যু মানতে পারছে না পরিবার, স্বজন সহ পরিচিত জনেরা। কন্যায় কত দরকার শহীদ দিয়ে যান, আমি যাবো তো আমার ব্যারিকেড দেওয়ার ওই কইলাম যাতে সামনে সুমনে না বলা হতো যাইবি মানে তো রাখে না। তাওহীদ যেন সরকারের কাছে শহীদ মর্যাদাটা পায়। যারা তাওহীদকে হত্যা করছে তাদের শাস্তিমূলক বিচার চাই। নিহত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস জেলায় ছাত্র আন্দোলনের সমন্বয়কের। তাদের একটা সন্তান হারাইছে, আমরা 1000 সন্তান তাদের পাশে আছে। আমরা চাইতেছি তাদের পাশে আসে সারা জীবন থাকবো, এবং এটা কেন্দ্রীয় ভিত্তিক তাদের দিকে লক্ষ্য হোক যে তাদের যেন তাদের পরিবার দিকে যেন লক্ষ্য রাখে, তারা যেন তাদের পরিবারের দিকে নজরদারি রাখে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কুমিল্লার হোমনায় একটি বাড়ি থেকে মা ও শিশু সন্তান সহ 3 জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, ঘাগঠিয়া এলাকার বাসিন্দা শাহপরান রাজধানীতে একটি কারখানায় চাকরি করেন। তার স্ত্রী ফারজানা ও 8 বছর বয়সী সন্তান শাহাদাত গ্রামের বাড়িতেই থাকতেন। সকালে পাশের বাড়ির লোকজন ঘরের মধ্যে ফারজানা, শাহাদাত ও প্রতিবেশী স্কুল ছাত্রী তিশার মরদেহ দেখতে পান। খবর দেয়া হয় থানায়। 3 জনকেই হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে কে বা কারা তাদের হত্যা করেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত নন কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর থেকে 20 ফুটের একটি কন্টেইনারের মদের চালান আটক করেছে কাস্টমসের এআইআর শাখা। গত মধ্যরাতে বন্দরের এনসিটি ইয়ার্ড থেকে কন্টেইনারটি জব্দ করা হয়। চট্টগ্রামের হাফিজ ট্রেডিং নামে একটি সিএনএফ এজেন্ট চালানটি খালাস করার দায়িত্বে ছিল। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের সুপ্রিম স্মার্টওয়্যার লিমিটেড। কাপড়ের ঘোষণা দিয়ে চীন থেকে এই মদের চালান আনা হয়েছে। অবৈধভাবে মদের চালান আনায় সিএনএফ এজেন্ট, ইম্পোর্টার, শিপিং এজেন্ট সহ যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি। জানতে চাই যে কাপড়ের ঘোষণা দিয়ে যে মদের চালানটি অবৈধভাবে এসেছে, যেটি আটক করা হয়েছে মধ্যরাতে, সেটা সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? সোহার, মূলত গতকাল আপনি জানেন মধ্যরাতে কিন্তু এই চালানটি আটক করা হয়, এবং তাদের কাছে আগে থেকে যেহেতু একটি তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে কিন্তু কাস্টমসের যে এআইআর শাখা রয়েছে তারা কিন্তু সেই তথ্যের ভিত্তিতেই এই চালানটি 20 ফিটের যে কন্টেইনারটি দেখতে পাচ্ছেন, এই কন্টেইনার ভেতরে যে পরিমাণ মদ রয়েছে অর্থাৎ সেগুলো কিন্তু চীন থেকে আনা হয়েছে। কাপড়ের ফেব্রিক্সের কথা বলা হয়েছিল, এবং এই অবৈধভাবে কিন্তু এই জিনিসগুলো আনা হয়েছে। এবং আমরা কাস্টমস কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে চট্টগ্রামের যে একটি সিএনএফ এজেন্ট
এজেন্ট হাফিজ ট্রেডিং নামে, তারা এটির সাথে জড়িত এবং শিপিং এজেন্ট এবং ইম্পোর্টার যে নারায়ণগঞ্জের যে আদমজির যে একটি ইম্পোর্টার রয়েছে, তারাও আসলে সম্মিলিতভাবে যারা যারা এই কাজের সাথে জড়িত সকলের বিরুদ্ধে কিন্তু মানি লন্ডারিং এর বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করা হবে। এর আগেও আসলে বিভিন্ন মাধ্যমে এসব অবৈধভাবে এই চালানগুলো এসেছে এবং তারা 2022 সালেও কিন্তু একটি চালান তারা আটক করেছিলেন কাস্টমস এই যে এআইআর শাখা রয়েছে, এবং তাদের পক্ষ থেকে বলা হচ্ছিল যে এখানে দেখতে পাচ্ছেন যে সমস্ত মদের বোতলগুলো রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের রয়েছে, সেই ব্র্যান্ডেরগুলো কিন্তু তারা এনেছেন, এনে যে অবৈধভাবে সেগুলো কিন্তু কিছুক্ষণ আগেই কাস্টমস যে কর্মকর্তা রয়েছেন তাদের উপস্থিতিতে কিন্তু এই কন্টেনারটি আসলে ভাঙা হয়, খোলা হয় এবং এই ভিতরে যে পরিমাণ কন্টেনার রয়েছে আসলে তারা কিন্তু আগে থেকেই যেই ফাইল বা নথিপত্র রয়েছে সেই নথিপত্রের মধ্যে তারা আসলে কিছু অসঙ্গতি পান। সেই অসঙ্গতির ভিত্তিতেই কিন্তু এই কাস্টমস যারা আসলে কর্মকর্তা রয়েছেন তারা আসলে এআইআর শাখাকে তারা আসলে একটি নির্দেশনা দিয়েছেন। এই নির্দেশনার ভিত্তিতে কিন্তু গতকাল একেবারে বলা যায় 2টার পর থেকে কিন্তু এই অভিযানটা চালানো হয় এবং সেই অভিযানের ভিত্তিতে কিন্তু এই চালানটি আটক করা হয় এবং আমরা দেখেছি যারা এর সাথে জড়িত এবং এখন পর্যন্ত কাউকে কিন্তু আটক বা কে বা কারা জড়িত বা এক্স্যাক্টলি তথ্য কিন্তু তারা এখনো বলতে পারছেন। তবে যে কয়েকটি সিএনএফ এজেন্ট এবং যারা ইম্পোর্টার তাদের নামগুলো এখন পর্যন্ত আমরা হাতে পেয়েছি এবং যারা এর সাথে আরও যারা যারা জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তারা কাস্টমসের যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা আসলে তারা সেই বিষয়ে আসলে ইনভেস্টিগেট করছেন। পরবর্তীতে কিন্তু সেই বিষয়ে জানানো যাবে কে বা কারা আসলে জড়িত। আমরা একজন কাস্টমস কর্মকর্তার সাথে কথা বলতে চাই, একটু জানাবেন যে এই যে অবৈধভাবে জিনিসগুলো আনা হলো, সবকিছু মিলিয়ে বলা যায় এই যে এখন পর্যন্ত যেই চালানটি ধরা হয়েছে এবং কাস্টমস কর্মকর্তা তিনি কিছুক্ষণ মধ্যে আসলে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলবেন কে বা কারা আনছে এবং কি পরবর্তী তাদের যে প্রক্রিয়াগুলো সেই প্রক্রিয়াগুলোর বিষয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যেই কাস্টমস কর্মকর্তারা আসলে ব্রিফ করবেন। সোহার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। কিছুতেই যেন কমছে না বানভাসীদের দুর্ভোগ। বন্যার পানি নামার সাথে সাথে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, ছড়াচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। লক্ষ্মীপুরে ধীরগতিতে নামছে বন্যার পানি, এখনও জলমগ্ন 5 উপজেলা। খাল বিল দখল সহ নানা কারণে পানি প্রবাহ বন্ধ থাকার সময় লাগছে বানের জল নামতে। এখনও বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট চরমে। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন অনেকে, তবে বেশিরভাগ ঘরবাড়ি বসবাসের অনুপযোগী। কুমিল্লায় এখনও পানিবন্দী কয়েক লাখ মানুষ। ধীরে ধীরে নামছে বন্যার পানি। এর মধ্যে বুড়িরচংয়ের বেশিরভাগ এলাকা থেকে নেমেছে বানের জল। বাড়ি ফিরতে শুরু করেছেন বানভাসীরা। সব জায়গায় খাবার ও সুপেয় পানির সংকট, সেই সাথে বাড়ছে রোগবালাই। এখনও জলমগ্ন নোয়াখালীর 7 উপজেলা। 1.5 লাখ মানুষের দিন কাটছে আশ্রয় কেন্দ্রে। বানের জল ধীর গতিতে নামায় বাড়ি ফিরতে পারেনি বেশিরভাগ পরিবার। দুর্যোগের কারণে সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে খানাখন্দ, জমিজমা তলিয়ে নষ্ট হয়েছে ফসল। পানিবাহিত রোগ ব্যাধি দেখা দিয়েছে বন্যা কবলিত এলাকায়। এদিকে লক্ষ্মীপুরেও খুবই ধীর গতিতে নামছে বানের জল। স্থানীয়দের মতে জেলার নদী খালে অবৈধ বাঁধ দিয়ে মাছ চাষ করছেন প্রভাবশালীরা। এতে ব্যাহত হচ্ছে পানি প্রবাহ। তাছাড়াও গুরুত্বপূর্ণ খালগুলো দখল দূষণে সংকুচিত হওয়ায় বানের জল মিশছে না মেঘনায়, ফলে উন্নতি নেই বন্যা পরিস্থিতির। লক্ষ্মীপুর সদরের বাঙ্গাখা এলাকা, জায়গায় জায়গায় এভাবেই বাঁধ দিয়ে মাছ চাষ করছেন স্থানীয়রা। এতে ব্যাহত হচ্ছে পানির স্বাভাবিক প্রবাহ। এবার নজর দেওয়া যাক সদরের রহমতখালী খালে। দখল দূষণে মৃতপ্রায় অবস্থা। একই চিত্র জেলা গুরুত্বপূর্ণ ডাকাতিয়া, ভুলুয়া ও বীরেন্দ্র খালেরও। যত্রতত্র অবৈধ স্থাপনা ও বহুতল ভবনের ছড়াছড়ি। দিন দিন সংকুচিত হচ্ছে খালগুলো, খুবই ধীরে নামছে বন্যার পানি। খালের মধ্যে গাছ হলি রয়েছে, ফেনা হলি রয়েছে, কোনো রকম পানি নামে না। ফেনা ময়লা সব ভর্তি হয়ে রয়েছে, জাম হয়ে রয়েছে। এই কারণে পানি কোনো দিকে স্রোত যাইতে পারতেছে না। পানি যেভাবে নামতেছে খুব ধীরগতিতে নামতেছে, এতে আমাদের দুর্ভোগ আরো বাড়তেছে। অথচ এসব জলাশয় হয়ে খুব সহজেই বানের জল মেশার কথা ছিল মেঘনায়, কিন্তু এখন আর সে অবস্থা নেই। ফলাফল, গেল 20 দিন ধরে ডুবে আছে জেলার অধিকাংশ সড়ক, বাসাবাড়ি। বন্যা রূপ নিয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায়। হাট বাজারে যাইতে পারে না, তারপরে সবাই এখন ঘরবন্দি অবস্থায় আছে। আর অনেক মানুষের রান্না বাড়ি করতে পারে না, পাকঘরের মধ্যে পানি টানি উঠে গেছে। এখন এক প্রকার ঘরবন্দি অবস্থায় আছে আর সবাই। রোগ জীবাণু তো বাড়তেছে দিন দিন। সকালে আমরা তো একটা লুঙ্গি পরে অফিসের দিকে গেছি, এখন আবার যাইতেছি বিজি অফিসের দিকে। তো বুঝেন আমরা কত দুর্ভোগে আছি। বর্তমান দরকার হচ্ছে খালগুলো অপসারণ, পানি অপসারণ করা, দখলমুক্ত যেগুলো আছে সেগুলা করা, বাদ দিয়ে বাঁধগুলা কেটে দেওয়া আর কি।
প্রশাসনের মতে জেলায় ছোট বড় নদীখাল রয়েছে শতাধিক, আর এসব নদীখালে বাঁধ রয়েছে 5 শতাধিক। অবৈধ বহুতল ভবনের সংখ্যাও কয়েক হাজার। দ্রুতই দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। মেঘনা নদীর পানির লেভেলটা কিন্তু নিচু, আমাদের শহরের পানির লেভেলটা উঁচু, সেই হিসেবে কিন্তু পানি সুইচ গেট যেহেতু খোলা, সব পানি কিন্তু ফোর্সে নেমে যাওয়ার কথা, কিন্তু যেভাবে নামার কথা সেভাবে নামছে না। কারণ হচ্ছে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হচ্ছে। অনেকে বাঁধ দিয়ে রাখছে, অনেকে মাছ ধরার মাছ চাষের জন্য বাঁশের বাঁধ দিয়ে রাখছে, অনেকে দোকানপাট করে ফেলছে। এবারের বন্যায় এখনো পানিবন্দী জেলার 10 লাখ মানুষ। বেশিরভাগ জায়গা জলমগ্ন থাকায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।